সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। যেদিন আমার উপরে হামলা হয়েছিল, ওই দিন হামলার পরপরই আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমি সবসময় একটা দুরূদ পড়ি, রাত্রে শোয়ার সময় দুরূদ পড়ি। এই দোয়াটা আমি গাউসে পাকের হাতে, আমি ইরাক একজন আব্দুল্লাহ আল নাসের সৈয়দ, ওনার হাতে আমি বায়াত হয়েছি দীর্ঘ 25 বছর আগে। আমি ইরাকে গিয়ে ওনার হাতে বায়াত হয়েছি। উনি আমাকে এই দুরূদটা শিখিয়েছে যে যখন কোনো মহা বিপদ আসবে তুমি সেই দুরূদটা পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলি আওলাদি শেখ আব্দুল কাদের জিলানী ইমামিত তরিকাতি ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। যেদিন 23 তারিখ রাত্রে 10:30 বাজে আমি বাজার করতেছিলাম, দেখি হাঁটি হাঁটি পা পা করে আমার পিছনে 2 জন 4 জন 5 জন 10 জন এইভাবে করতে গেলে 20 25 30 জন 15 থেকে 20-22 বছরের সব রিক্সা চালকের মতো, হিরোইনসির মতো, এবং তারা এই সন্ত্রাসীদের মতো আমাকে চতুর্দিকে আস্তে আস্তে ঘিরে ফেলছে। তখন আল্লাহর কাছে আমি এই দোয়াটা আমি মনে করে নিছি যে তারা যেভাবে আমাকে চতুর্দিকে ঘেরাও করছে, আমার মনে আর বাঁচার আমার রাস্তা নাই। আমার একজন প্রোটোকল অফিসার, সে কিছুই করতে পারবে না। 20-30 জনের সাথে একজনে কিছুই করার নাই। তারপর আমি মনে মনে দোয়াটা পড়তে থাকছি আর আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো মনে হয় এখন অসম্মানিত হয়ে যাব, আমাকে তুমি রক্ষা করো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তারপরে তারা টানা হেসরা করে আমাকে সিফাবাগ বাজারের পিছনে একটা পরিত্যক্ত একটা রিক্সার গ্যারেজে আমাকে নিয়ে যায়, নিয়ে আমাকে চোখ বেঁধে ফেলে। তো যাওয়ার সময় আমি আর আমার প্রোটোকল অফিসার যে চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও করে, এখানে মনে গোয়েন্দা সেনাবাহিনীর কিছু লোক ছিল যারা আমার চিৎকারে এখানে সাধারণ জনগণও হাজার হাজার জমাট হয়ে গেছিল। তারাও ব্যাপারটা ওইখানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যে আমাকে এইভাবে টানা হেসড়ে করে নিয়ে আমাকে গ্যারেজের মধ্যে নিয়ে আমার চোখ বেঁধে ফেললো। তারপরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের সিভিলে তারা এই সাথে সাথে ওই গ্যারেজে ঢুকার পরে তারা সেনাবাহিনীর পরিচয় দেয়, দেওয়ার পরে তাদেরকে ভুয়া ভুয়া বলে তাদের গায়ে হাত তুলে এবং তাদেরকেও মারধর করে। তারপরে সেনাবাহিনীর যারা সিভিলে ছিলেন তারা মনে হয় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললো। কথা বলার সাথে সাথে 10 থেকে 15-20 মিনিটের মধ্যে চতুর্দিকে সেনাবাহিনী প্রায় 50, 60, 70, 100 জন ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ফেলে রিক্সার গ্যারেজটাকে তারা আমাদেরকে প্লাস সেনাবাহিনীর সিভিলের কিছু লোক ছিল গোয়েন্দা, তাদেরকেও তালা মেরে দিচ্ছে, তাদেরকেও যাইতে দিবে না। আর এদিকে তারা সন্ত্রাসীরা বলতেছে দ্রুত একটা মাইক্রো বাস আনো, তাকে এখান থেকে নিয়ে যেতে হবে, এখানে রাখা যাবে না, তাকে কোথাও নিয়ে যেতে হবে, পাহাড়ি এলাকা অথবা কোথাও তাকে আগে উঠায় নিয়ে নাও। তারপর তার মধ্যে আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলি আওলাদি শেখ আব্দুল কাদের জিলানী ইমামিত তরিকাতি ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে আর বাঁচানোর মতো কেউ নাই। আমি নিরপরাধ আল্লাহ, জানি না কেন তারা আমাকে এটা করতেছে। তারা আমার হাতের 3.5 বুড়ি একটা ব্যাসলাইট, সবাই দেখবেন আমার বিভিন্ন শত প্রোগ্রামের মধ্যে আমার ব্যাসলাইটটা আমার হাতে থাকে। এটা প্রত্যেকটা প্রোগ্রামে আমার হাতে এই ব্যাসলাইটটা থাকে। আমার একটা আইফোন ছিল, আইফোনটা নিয়ে গেছে। আমার বাম পকেটে 22,000 টাকা ছিল। আর আমার প্রোটোকল অফিসারকে নিয়ে আমি 17,000 টাকার বাজার করছিলাম। এগুলা কোথায় কি হয়ে গেল আমি কিছুই জানি না। তারপরে সেনাবাহিনী আইসা আমাদেরকে উদ্ধার করলো। তারপরে উদ্ধার করার পরে সেনাবাহিনী আমাদেরকে বলল যে আগামী দিন 3টা 2 পক্ষ আসেন, কি হয়েছে আমরা দেখব। তা আমরা পরের দিন আমাদের সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক ঐক্য জোটের আমরা যারা সাংবাদিক বিন্দু এবং আমাদের কিছু আরো অন্যান্য সাংবাদিক বিন্দু কয়েকজন গেলাম। যাওয়ার পরে মনে হয় ওনারা সেনাবাহিনীর লোকেরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, ওই দিন সময় দিতে পারে নাই।
তো আমরা একটা অভিযোগ দিয়ে আসছি, তো আমাদেরকে যখন ডাকবে তখন আমরা যাব। তারপরে আমি আইসা মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরাবর একটা দরখাস্ত অভিযোগ দিলাম। মাননীয় মহাপরিচালক, মাননীয় পুলিশ পরিদর্শক, মহাপুলিশ পরিদর্শক, ওনার কাছে আমি একটা অভিযোগ দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটা অভিযোগ দিয়েছি, মেল পাঠিয়েছি। স্বরাষ্ট্র সিনিয়র সচিবের কাছে আমি মেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি। গত 23 থেকে আজকে 27 তারিখ পর্যন্ত আমার এই বিষয়টি, আমার অপহরণের বিষয়টি, আমাকে জিম্মি করে মুক্তিপণ চাওয়ার বিষয়টি, এ পর্যন্ত আমাকে কোনো দপ্তর, কোনো মন্ত্রণালয়, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাকে এটা কোনো উত্তর দেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। এই জন্য আমি আজকে প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা যারা আমার লাইভ দেখতেছেন, আজকে আমার হয়েছে, কালকে আপনার হবে, আরেকদিন আপনার শহীদ হাদির মতো আপনার হইতে হবে। গাজীপুরে সাংবাদিককে পিটিয়ে হত্যা করেছে, এমন হইতে হবে। বহু হাজার হাজার ঘটনা সাংবাদিকদের উপরে এবং সাধারণ মানুষের উপরে তো এমন হয়ে থাকে এই সন্ত্রাসী বাহিনীরা। আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি, এটা শুধু আমার জন্য নয়, আজকে আমার হয়েছে, কালকে আপনার হবে, কালকে অন্যজনের হবে। এইভাবে করতে করতে সারা বাংলাদেশের আনাচে কানাচে এগুলা হবে। আপনারা ধরে নেন, এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি প্রতিরোধ গড়ে না তোলেন, আজকে আমি হয়েছি, কালকে আপনিও হবেন। আপনি ধরে নেন, তারা তাদের হাত অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারা গত সরকার, গত 70 বছরের স্বৈরাচারের মতো তারা কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমাকে তারা যদি এখান থেকে উঠাইয়া কোথাও নিয়ে যাইতে পারতো, তাহলে আমাকে গুম করে হত্যা করে ফেলতে হবে। তবে যারা এই ঘটনা ঘটেছে তারা অবশ্যই গত সরকারের, স্বৈরাচারী সরকারের দোসর, এবং তারা এগুলা জানে, তারা অতীতে করেছে এবং তারা খুব অভিজ্ঞ কিভাবে কি করতে হবে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আজকে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক মহোদয় এবং যারা ছিল আমাদের, তারা অবশ্যই কোন সরকারি কাজে ব্যস্ত। যেহেতু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আসছেন দেশে, ওনাকে নিয়ে সবাই, আর না হয় আজকে আরো বহু সাংবাদিক বিন্দু, নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকতো, আমরা তাদেরকে পাই নাই, যেহেতু রাষ্ট্রীয় ব্যাপারে সবাই ব্যস্ত। ইনশাল্লাহ আমরা যদি আগামী 7 দিনের মধ্যে আমরা যদি এর বিচার না পাই, আমরা যদি আগামী 7 দিনের মধ্যে যদি প্রশাসন আমাদের সাথে সেটা সুষ্ঠু সুরাহা না করে, তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা সমস্ত সাংবাদিকরা ঐক্য হয়ে আমরা একটা বিরাট আন্দোলনের সৃষ্টি করব, যাতে আমাদের ন্যায্য আদায় যাতে আমরা ফিরে পাই। আমাদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, এগুলোর হইতে দেওয়া যাবে না। আমাদের উপরে নির্যাতন যারা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ চাচ্ছি। আপনারা আমার এই যে আজকের সভা, এই সভার পরে আপনারা অবশ্যই আমাদের সাথে, আপনারা আমাদের এই বিষয় নিয়ে আপনারা প্রচলিত আইনের দ্বারা যেটা হয়, প্রচলিত আইনের মাধ্যমে যেটা হয়, আপনারা যারা এই কাজ করেছে তাদেরকে আপনারা গ্রেফতার করবেন এবং তাদেরকে প্রচলিত আইনের আওতা আনবেন। আমি তার সুষ্ঠু বিচার চাই। আর শুধু আমি নয়, ওদরে যারা এই বাংলাদেশের সাংবাদিকরা নির্যাতন হয়েছে, প্রত্যেকটা নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার হইতে হবে। এবং আমরা আজকে এখান থেকে ঘোষণা দেব, আগামী 7 দিনের মধ্যে যদি যারা আমার উপরে অত্যাচার করেছে, যারা আমাকে অপহরণ করেছে, যারা আমার কাছে মুক্তিপণ চেয়েছে, তাদেরকে অবিলম্বে আপনারা গ্রেফতার করে তাদেরকে প্রচলিত আইনের আওতা আনবেন। না হয় আমরা আগামী 7 দিনের পরে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ, এবং আমরা ব্যাপক আন্দোলনের ডাক দিব। এবং আমরা আগামী 7 দিনের মধ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি নিয়ে যাব। এর মধ্যে আপনারা যদি আমাদের সাংবাদিক যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, প্রেস ক্লাবের যারা মাননীয় সভাপতি আছেন, মাননীয় সাধারণ সম্পাদক আছেন, তাদের সাথে এই বিষয় নিয়ে আপনারা বসুন। আমি তো ছোট সাংবাদিক, বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সবার সাথে আপনারা এই বিষয়টি নিয়ে আপনারা আইন শৃঙ্খলা
সেনাবাহিনী বসে এটার একটা ছোড়া করেন, না হয় এইটা থেকে পিল থেকে তাল হয়ে যাবে। আপনারা নূরের উপরে হামলা করেছেন, অর্ধ পর্যন্ত এই দেশে বিচার হয় নাই। প্রশাসন দেখেন নাই, এইভাবে হাদিকে হত্যা করে শহীদ করেছেন, বিচার হয় নাই। এইভাবে গ্রেফতার করতে পারেন নাই। আজকে আমার হয়েছে, কালকে আপনার হবে। আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই ঐক্য হই। আমরা আর গত 17 বছরের মধ্যে এই দেশকে আমরা অবহেলিত করতে পারি না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে আসছেন, ওনার কাছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই। উনি এই দেশের প্রতীক। আমরা আশা করি উনি পরবর্তী এই দেশের রাষ্ট্রনায়ক হবেন এবং এই দেশ পরিচালনা করবেন। পরিশেষে আমরা এইখান থেকে আমরা শহীদ সাদির জন্য দোয়া করব এবং গাজীপুরে একজন আমাদের সাংবাদিক শহীদ হয়েছিলেন, তাকে পিটি হত্যা করেছিলেন তুহিন, এবং আরো যারা যারা আছে তাদের জন্য আমরা দোয়া করি এবং আমাদের প্রিয় নেত্রী যিনি নাকি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি এবং যারা জুলাই যোদ্ধা যারা অসুস্থ আছে, পঙ্গু হয়ে গিয়েছে, তাদের জন্য দোয়া করি। যারা জুলাই যোদ্ধা শহীদ হয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করি। 71-এ যারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তাদের জন্য দোয়া করি এবং সকল শহীদদের জন্য আমরা দোয়া করি। এই বলে আজকে আমি দোয়ার আগে একটা প্রশ্ন আছে। সেনাবাহিনী যখন আপনাদেরকে, আমার সাথে কোনো পূর্ব শত্রুতা নাই তাদের। আমি দীর্ঘ 10 বছর এই চিটাগাং বাজারে আমি বাজার করি। দীর্ঘ 10 বছর আমার বাসা পাশে। এই সুবাদে এই বাজারে সবাই আমাকে চিনে, কিন্তু কেউ বাজার দিতে আসে নাই। তো থানায় যখন যোগাযোগ করছেন, থানা কি বলছে? থানায় বলছে, সেনাবাহিনী বলছে যখন এটা সুরাহা করবে। সেনাবাহিনী তো আর মামলা করবে না, না। আপনি মামলা করবেন থানায়। থানা কি বলছে? আমি থানাতে যাই নাই। আমি একটা মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরাবর একটা অভিযোগ দিচ্ছি, মেইল করেছি। মাননীয় মহাপরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার একটা অভিযোগ দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মেইল পাঠাইছি, স্বরাষ্ট্র সিনিয়র সচিব বরাবর মেইল পাঠাইছি, অ্যাপ্লিকেশন করেছি। এবং আমি এখন আজকে সবার পরে আমরা প্রচলিত আইনের ব্যবস্থা নেব এবং এই জন্য আজকে আমরা এখানে এই অনুষ্ঠান করব। সেনাবাহিনী বলেছিল পরের দিন 3টা বাজে আপনারা আসুন, উভয় পক্ষে বসে ব্যাপারটা আমরা দেখব। পরের দিন আমি গিয়েছি, তারা যায় নাই, তারা উপস্থিত হয় নাই, তারা পলাতক। বলছে যে তুই এই মুহূর্তে 20,000 22,000 টাকা পাইছি, 1 লাখ টাকা দিতে হবে, 80,000 আর দিলে তোমাকে ছেড়ে দেবো। আর আমার প্রোটোকল অফিসার বলল যে টাকা কেন দেব, তখন তাকে মারধর করে বলছে তোকে দিতে হবে 5 লাখ। তো কেন আমি 5 লাখ দিব কেন? তুই চাকরির কথা কই আমার কাছে টাকা নিছ 5 লাখ, সেনাবাহিনীর চাকরি দিবি। আমার প্রোটোকল অফিসার, সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য, তার কাছে চেয়েছে 5 লাখ, আমার কাছে চেয়েছে 80,000। আমি এটা হিসাব করে বলতে হবে, 3.5 ভরি 22 ক্যারেক্টার গোল্ড, একটা আইফোন 1,85,000, তারপরে 22,000 টাকা ক্যাশ, তারপরে 17,000 টাকার বাজার। যে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমার যে সংবাদ সম্মেলনে আসছেন, এই জন্য আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সারা বাংলাদেশে, দেশে বিদেশে, সারা পৃথিবীতে আমার এই সংবাদটা পৌঁছাই দিবেন এবং আমরা যাতে সঠিক বিচার পাই সেই ব্যবস্থার জন্য আমরা আইনি প্রক্রিয়া যাব ইনশাআল্লাহ। আমি ছিলাম আমাদের ব্যারিস্টার ফুকন ভাই, তারপরে আমাদের এই চন্দ্র রায়, আমাদের জয়নাল আবেদিন সাহেব, সদস্য মঈন আহমেদ খান সহ অনেক বড় বড় নেতৃত্ব ছিলেন। আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয়, জাতির বিবেকের উপর হামলা। একজন সাংবাদিকের
উপর হামলা। আমাদের যারা জাতির আয়না, যাদের লেখনের মাধ্যমে সমাজ উন্নত হবে, যাদের লেখনের মাধ্যমে সমাজ থেকে সকল কলুষিত দূর হয়ে যাবে, যাদের লেখনের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হবে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে, আমাদের সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। এই যে এখানে আমার সামনে আমি ছাত্র সকলেই সাংবাদিক জানলাই জাতির বিবেক, আমার সামনে যারা উপস্থিত আছেন তারা সকলেই জাতির বিবেক, এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত। তারা আজকে তাদের উপর যদি হামলা হয় আর আমার সাংবাদিক বসে থাকি, তাহলে তো হবে না। সোচ্চার হতে হবে, ভদ্র কণ্ঠে আওয়াজ করতে হবে। আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা এই কথাগুলো তুলে ধরবেন। আজকে যেই সব লোকেরা তার উপর হামলা করবে, আমাদের বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান হামলা করে সিপাহীবাগ বাজারে, সেখানে যদি সেনাবাহিনী তাকে না করতো তাহলে কি হতো, কোথায় নিয়ে যেত? আজকে কি তাকে এখানে আমরা জীবিত পেতাম? নাও পেতে পারতাম, অনেক কিছু হয়ে যেতে পারতো। সেই জন্য সিপাহীবাগ বাজারে ঘুরে ঘুরে বাজার করছে, তখন তার হাতের ব্রেসলেটটা নিশ্চয়ই সন্ত্রাসীরা কিশোর গেম দেখেছে। 3 ভরি 2.5 ভরি ওজন একটি স্বর্ণের ব্রেসলেট, 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা দাম, এটা তো ওরা লোভ সামলাতে পারে না। ওরা তার উপর তাকে ধরে নিয়ে গেল, অতর্কিত হামলা করলো, তার উপর অত্যাচার নির্যাতন করলো। তার যে বডিগার্ড ছিল, তার যে সহযোগী ছিল, তাকে অত্যন্ত বেদম প্রদান করেছে। আমি শুনেছি সে এখন হাসপাতাল আছে। আজকে এইভাবে যদি জাতির বিবেকের উপর হামলা করা হয়, জাতির বিবেক যদি নির্যাতিত নিপীড়িত হয়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের অবস্থাটা কোথায় থাকবে? যেই স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা জীবনে আত্মহত্যা রাজপথে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করলো, সেই যেই স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য তারা বুকের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করলো, সেই বাংলাদেশ কোথায় পাবো আমরা? আমার তরুণ সন্তানেরা, আমার সন্তানের মতো ভাইয়েরা, আমাদের বিভিন্ন পর্যায়ে বিপ্লবী নেতারা আজকে আত্মগতি দিয়েছে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই বাংলা এই অত্যাচার নির্যাতন সাংবাদিকদের উপর হবে, এরকম বাংলাদেশ তো আমরা কেউ চাই না। আমরা যারা রাজনীতি করি, আমরা চাই সকলে মিলে বিষয়বদ্ধভাবে এই দেশটা আমরা যত কিছু করি সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে সকল ঐক্যবদ্ধ হতে হবে, সকল এক কাতারে দাঁড়াতে হবে, একসাথে আওয়াজ করতে হবে। আমাদের বেশিরভাগ বিরুদ্ধে যেসব শক্তি, সেই শক্তি যারা মাথা চালা দিয়ে ব্যবস্থা করতে হবে। কত বিপক্ষ হয়ে রয়েছে মানুষ, একটা বাড়ির সে বিএনপি করুক, অন্য দল করুক, বিএনপি নেতা হোক বা কোন বা সাধারণ মানুষ হোক, তার দরজাগুলো সব বন্ধ করে দিয়ে তার ঘরে আগুন জ্বালিয়ে আমাদের ইউনুস মির্জা ভাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দুঃসময়ের যত অত্যাচার নির্যাতনের তিনি একজন নানাভাবে কারা নির্যাতিত থেকে শুরু করে রাজপথে বিভিন্ন বুলেট বোমা টিয়ার সেলের একজন ভুক্তভোগী ব্যক্তি। আমাদের ঢাকা দক্ষিণের তিনি যুগ্ম আহ্বায়ক আমাদের ইউনুস মির্জা ভাই অত্যন্ত কর্মী বান্ধব এবং জনবান্ধব ব্যক্তি। আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন যিনি বাংলাদেশের সংবাদপত্র সাংবাদিকতা জগতের একজন আমাদের আমর ফারুক জালাল ভাই, তিনি প্রেজেন্ট টাইমের চিফ এডিটর এবং সাথে সাথে পাকিস্তানের পরে ভাষা আন্দোলনের সাথে পরে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানি। লক্ষ লক্ষ এবং 7.5 কোটি আমাদের বাঙালি মুক্তিগামী বাংলাদেশ সাথে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আমাদের শহীদ হয়েছেন, আবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আবার আমাদের সেই শেরে বাংলা থেকে শুরু করি, সরাদি থেকে শুরু করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করি, রফিক সালাম বরকত থেকে শুরু করি, তারপরে আমাদের 1971 সালে যে 69 গণঅভ্যুত্থান, 6 দফার ভিত্তিতে 66, তারপরে 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। এই বিজয়টা যতটুকু আনন্দের হলেও তার পিছনে ছিল বিরাট ধরনের একটি আশা এবং ছিল আমাদের একটা বিরাট ধরনের আমাদের রক্তপাতের মাধ্যমে। প্রশাসন ঠিক নাই, ইভেন আর্মিরা এত কষ্ট করছে আমাদের সর্বপ্রিয়। 10 মিনিট আলাপ করলে বোঝা যায় কে আসামি কে ভিকটিম, ঠিক না? এবং আমাদের মেজর ক্যাপ্টেনরা কি বিশেষ ক্যাডারের প্লাস না, ট্যালেন্ট না?
তারা বের করে ফেলতে পারে। শুধু উপরালা ওই যে খুঁটা সেনা প্রধান ঠিক নাই, সে হচ্ছে 12 প্লেয়ার। ও আমার 3 বছরের জুনিয়র, 3 টার্ম জুনিয়র। ওকে ছাড়ও করা লাগে না, আপনি করা লাগে না। ওয়াকার আমরা 10th রানের বরাবর, ওরা হলো 13 রান, অঙ্কের হিসাব আছে। এবং 12 প্লেয়ার কি করে? খেলার হাফ টাইমে তোয়াল এবং লেবু নিয়ে যায়, তাই না? সে কিভাবে তার ডিউটি পালন না করে, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ন্যায় বিচার না করে সে এসে আমাদেরকে বয়ান দেয়? বলেন নাউজুবিল্লাহ। এইগুলো ঠিক করলে সব ঠিক। ডক্টর ইউনূস প্রধান চেয়ারে আছেন, প্রধানমন্ত্রীর সমতুল্য প্রধান উপদেষ্টা। উনি জীবনে কাউকে ধমক দিয়েছেন? না। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু ওনার চেয়ারটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার, অর্ডার দেয়ার। এর জন্য উনি 5 লাখ টাকা ন্যূনতম সম্মানী নিচ্ছেন না? তো এটা হারাম হচ্ছে না? প্লাস হি ইজ ডুইং ইনজাস্টিস টু হিজ চেয়ার। সো এইটা হলো কজ। বাকি আমরা আপনারা মার খাচ্ছি।